করে সবাইকে স্বাগত। চলছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আমরা আলোচনা করছি অনুপাত ও সমানুপাত চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টারের আগে যে অঙ্কগুলো হয়েছে তার ঠিক পরবর্তী অঙ্কগুলো আজকে হবে 244 থেকে শুরু করে পরবর্তী অঙ্কগুলো। অঙ্কে যাওয়ার আগে প্রথমে বলবো যে যারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই ধরনের ভিডিও আসতেই থাকবে, নতুন নতুন সিরিজ আসতে থাকবে, যেগুলো পরীক্ষার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যারা যারা এই চ্যানেলের সঙ্গে আছো তাদের অবশ্যই ধন্যবাদ জানাবো এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য। যদি ভিডিওটি ভালো মনে হয়, কাজের মনে হয়, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো এবং লাইক করতে ভুলো না। তো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বের প্রথম অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, 244 দাগের অঙ্ক। এটা বলেছে সোনা জলের তুলনায় জলের চেয়ে 19 গুণ ভারী, তামা জলের চেয়ে 9 গুণ ভারী। এই দুই প্রকার ধাতু কি অনুপাতে মিশিয়ে এক নতুন সংকর ধাতু তৈরি করলে সংকর ধাতুটি জলের চেয়ে 15 গুণ ভারী হবে। তো এখানে এই যে অঙ্কটা দেখলে বোঝা যাবে যে প্রত্যেকটা জায়গায় কিন্তু জলের সঙ্গে কম্পেয়ার করা হয়েছে, যে সোনা জলের চেয়ে 19 গুণ ভারী, তামা জলের চেয়ে 9 গুণ ভারী, এবং শেষে যেটা জানতে চাওয়া হয়েছে যে সংকর ধাতু জলের চেয়ে 15 গুণ ভারী হবে কিভাবে ওই দুটোকে মেশালে। তো কিভাবে মেশালে হবে সেটা আমরা আমাদের ধরে নিতে হবে। তো দেখা যাক এই অঙ্কটা কিভাবে করা যায়। তো এই ক্ষেত্রে আমরা ধরে নেব যে জলের একটা ওয়েট ধরে নেব। জলের ওয়েট ধরে নিচ্ছি যে জলকে ডব্লিউ ধরে নিচ্ছি। জল যদি ডাব্লিউ হয় তাহলে এই ক্ষেত্রে আমাদের সোনা যেটা বলেছে, সোনা কত হবে না, জলের চেয়ে 19 গুণ ভারী, 19 ডব্লিউ। আবার তামা কি বলেছে, তামা জলের চেয়ে 9 গুণ ভারী মানে 9 ডব্লিউ। এটা যেটা বেসিক ইনফরমেশান দেওয়া আছে সেই ইনফরমেশানটা হলো এটা। তো এবারে আমাদের কি করতে হবে, যে ধরে নিতে হবে যে 1 গ্রাম সোনা x গ্রাম তামার সঙ্গে মেশানো হচ্ছে বা p গ্রাম তামার সঙ্গে মেশানো হচ্ছে। ধরে নিচ্ছি যে 1 গ্রাম সোনা p গ্রাম তামা, এইটা মিশিয়ে একটা সংকর ধাতু তৈরি করা হলো। এবারে তার ফলে কি হচ্ছে, সংকর ধাতুর ওজনটা কত হচ্ছে, এটা 1 গ্রাম না হচ্ছে, এটা p গ্রাম না হচ্ছে, তাহলে সংকর ধাতু হচ্ছে 1 + p গ্রাম, এটা সংকর ধাতু। এইবারে আমি যদি ওয়েট হিসেবে লিখি যে 1 গ্রাম সোনা, তাহলে সোনা 1 ইন্টু সোনা এখানে 19 ডব্লিউ প্লাস p গ্রাম তামা, তাহলে এখানে তামা ছিল 9 ডব্লিউ, তার সঙ্গে p গুণ হবে, যেটা সমান আমাদের হচ্ছে 1 + p, এই সংকর ধাতুর পরিমাণটা এইটা। তো এটা যেটা হচ্ছে কিনা যে সংকর ধাতুটা এই শেষে বলা আছে যে জলের চেয়ে 15 গুণ ভারী, তাহলে 15 ডব্লিউ, এইটা আমাদের ইকুয়েশন। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করব, যে এখান থেকে আমরা পির মানটা বের করার চেষ্টা করব। দেখা যাক পির মান কত হয়। তো তাহলে যদি এটার ক্ষেত্রে আমি ডব্লিউটা বাদ দিয়ে দেবো, প্রত্যেক জায়গায় ডব্লিউ আছে 19 + 19p = 15 + 15p। এবারে 15 আর যেটা হচ্ছে 9pটাকে যদি এক সাইডে নিয়ে যাই তাহলে 6p, এটা বিয়োগ হলে 6p হবে। আর এটা 19 - 15 হবে 4, তাহলে 6p সমান হচ্ছে 4। এখান থেকে আমরা p সমান পাবো কত, 4/6, তার মানে হচ্ছে 2/3। তো পির মান পেলাম 2/3। এবারে আমরা যেটা বের করবো সোনা আর তামার অনুপাত, সোনা অনুপাত তামা, যেটা পাচ্ছি সোনা এখানে 1 গ্রাম সোনা মেশানো হয়েছিল, তার সঙ্গে তামা p গ্রাম মানে 2/3। এইটা হচ্ছে অনুপাত। এই অনুপাতটাকে আমি যদি সরল অনুপাতে করি, এখানে ভগ্নাংশ আছে, তো এটাকে আমি 3 দিয়ে গুণ করব, এটা 3:2 হয়ে যাবে। তো এই অনুপাতে মেশানো হয়েছে, যার ফলে আমাদের
যে 15 গুণ ভারী একটা জলের চেয়ে 15 গুণ ভারী একটা সংকর ধাতু পাওয়া গেছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের উত্তর কত হবে না 3:2। তো এখানে ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। চলে যাচ্ছে নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা কী বলেছে দেখে নিন। এখানে 246 দাগের অঙ্ক, 46 দাগের অঙ্ক। মিস্টার এক্স তার কাছে কিছু পরিমাণে টাকা আছে। সে তার টাকা 5 জন শ্রমিকের মধ্যে 1/2:1/3:1/4:1/5:1/7 অনুপাতে বন্টন করেন। তার কাছে ন্যূনতম কত টাকা থাকলে প্রত্যেক শ্রমিক সঠিক পরিমাণে টাকা পাবে। তো এক্ষেত্রে বুঝতে হবে যে সঠিক পরিমাণে টাকা পাবে মানে এই যে অনুপাতটা আছে, অনুপাতে যেন জাস্টিফাই হয়, মানে সব অনুপাতে যেন পূর্ণ সংখ্যায় টাকা মেলে, সেটাই আমাদের দেখতে হবে, আর কিছু না। এটাই হচ্ছে অঙ্কটার মধ্যে বেসিক জিনিস, আর এখানে আলাদা কিচ্ছু নেই। তাহলে এখানে যে অনুপাতটা দেওয়া আছে, হাফ, অনুপাত 1/3, অনুপাত 1/4, অনুপাত 1/5, অনুপাত 1/7, যে এই যে 5টা অনুপাত আছে, এই 5টাকে পূর্ণ সংখ্যায় নিয়ে যাব, পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে যাব। তার মানে এই যে এর হরগুলো আছে তার লসাগু করব, 2, 3, 4, 5, 7। আচ্ছা, এটা কত দিয়ে যাবে? এটা 2 দিয়ে যেতে পারে, 1, 3, 2, 5, 7, আর যাবে না। তো সেক্ষেত্রে 7 5 35, 35 থেকে 70, 70, 70, 6, 7 6 42, 420। তাহলে লসাগু আমাদের হচ্ছে 420। এইবারে এটাকে পূর্ণ সংখ্যায় করতে গেলে 420 দিয়ে প্রত্যেকটাকে গুণ করব। তো অনুপাতকে আমরা প্রত্যেকটার ক্ষেত্রে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করতে পারি পূর্ণ সংখ্যা করতে গেলে, তাতে মানের কোনো পরিবর্তন হয় না। তো 420 দিয়ে সবগুলোকে আমি গুণ করে অনুপাত আকারে সাজাবো। $210, 3 1 3 4 3 12, 140, 4 1 4, 4 5 20, 8 5 40, 20, 4 5 20, 7 6 42। এইটা তাহলে আমাদের থাকছে কত? 210 অনুপাত 140 অনুপাত 105 অনুপাত 84 অনুপাত 66, 66 না 60, 60। তো এটাই গেল, এই অনুপাতটাকে আমরা এইভাবে সাজিয়ে নিলাম। তো তাহলে এই অনুপাতটাকে আর ছোট করা যাবে না, তো এটাই থাকবে। এইবারে আমাদের এইটা হচ্ছে মিনিমাম সংখ্যা। তো এটাকে যদি প্রত্যেকে আমি একটা পূর্ণ সংখ্যায় টাকা দিতে পারি, তাহলে যে পরিমাণে আমাদের টাকা লাগবে সে হচ্ছে এইগুলোর যোগফল। এইগুলোর যোগফল যেটা হবে সেটাকে আমরা সবার মধ্যে বন্টন করতে পারবো। এইগুলোর যোগফল, তাহলে এইগুলো যদি সবগুলো যোগ করি, 210 প্লাস 140 প্লাস 105 প্লাস 84 প্লাস 60, তো এইগুলো যদি সব যোগ করি তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে কত? 599 টাকা। তো এটাই হবে আমাদের উত্তর, ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। তো এই ক্ষেত্রে বলে রাখি যে ধরো আমি যদি ধরি দুটো ছোটো অনুপাত ধরে দেখছি, 2 আর 3 অনুপাত আছে। এটা প্রথমজন 2 অনুপাত পাবে, দ্বিতীয়জন 3 অনুপাতে। একজনের কাছে টাকা আছে, মিনিমাম কত টাকা এদের দুজনকে সমান ভাগে ভাগ করে দেওয়া যায়? মিনিমাম কত টাকা যদি আমি এখানে প্রশ্ন করি, এই প্রশ্নটাকে আমি ছোট সরল করে দিচ্ছি যে অনুপাত আছে 2 অনুপাত 3, এবং এই যে 2 অনুপাত 3 আছে, দুজনের মধ্যে মিনিমাম কত টাকা থাকলে এই দুজনের মধ্যে বন্টন করা যাবে, যেখানে সবগুলোই পূর্ণ সংখ্যা হবে, একটা সঠিক পরিমাণ, সেটা হবে সঠিক পরিমাণে বন্টন করা যাবে। তো কত টাকা থাকলে বন্টন করা যাবে না? এক্ষেত্রে 5 টাকা থাকলে বন্টন করা যাবে, 10 টাকা থাকলে বন্টন করা যাবে, 15 টাকা থাকলে, সব এইগুলো বন্টন করা যাবে, আরও বেশি এইভাবে থাকছে। তো মিনিমাম কত হচ্ছে? 5 টাকা। কেন হচ্ছে না? একে 2 টাকা দিতে পারবো, একে 3 টাকা, তার মানে মিনিমাম যেটা হচ্ছে এদের যোগফল। মিনিমাম 5 টাকা থাকলে একে 1 গুণ করে যে পরিমাণে টাকা হয় সেটা আমরা করতে পারবো। তাহলে নিয়ম হচ্ছে এটাই, যে অনুপাত যেটা থাকবে সেগুলোর 1 গুণের যে টাকাটা হয়, মানে ওই অনুপাতটাই,
সেটা যোগ করলে আমাদের টোটাল যে টাকাটা পাবো সেইটা হচ্ছে মিনিমাম টাকা, যেটা সবার মধ্যে মানে সঠিকভাবে বন্টন করা যায়। তো এটাই হবে আমাদের উত্তর। এবারে পরের অঙ্কে চলে যাচ্ছি। তো 247 দাগের অঙ্ক, এটা বলেছে কি এ বি এবং সি এর আয়ের অনুপাত 7:10:12 এবং তাদের খরচের অনুপাত 8:10:15। এ এর আয়ের 1/5 সঞ্চয় করে থাকে, তবে বি এর সঞ্চয় সি এর অপেক্ষায় কত শতাংশ বেশি? তো এখানে এ বি এর আয়ের অনুপাত দেওয়া আছে। এ বি ও সি এর আয় দেওয়া আছে কত? 7x। আমি এটাকে 7 এটা একসঙ্গে ধরে নিলাম, অনুপাত আর লিখবো না, আয় ধরে নিচ্ছি। এটা এত টাকা, 10x টাকা, আর একটা আছে 12x টাকা। এই তিনজনের 3 রকমের আয়। আবার এ বি সি এর সঞ্চয় না খরচ সমান কি হচ্ছে না 8y টাকা, 10y এই অনুপাত থেকে আসবে, 10y টাকা ও 15y টাকা। তাহলে এর সঞ্চয় হচ্ছে কত? এটা মাইনাস এটা। বি এর সঞ্চয় হচ্ছে মানে আয় মাইনাস খরচ হচ্ছে সঞ্চয়, বি এর সঞ্চয় হচ্ছে এটা মাইনাস এটা, আর সি এর সঞ্চয় হচ্ছে এটা মাইনাস এটা। এইবারে যেটা বলছে এ এর আয়ের 1/5 সঞ্চয় করে। তো এ সঞ্চয় করে সমান হচ্ছে কত? এ সঞ্চয় করে কোনটা না এটা মাইনাস এটা, তাহলে 7x - 8y এইটা হচ্ছে এ সঞ্চয় করে। সেটা কত হচ্ছে না এর আয়ের 1/5। এর আয় কত না 7x, তার 1/5 মানে 7x গুণিতক 1/5। এটাই হবে প্রথম কন্ডিশন। তো এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে যদি দেখি, 8x 8y এক পাশে থাকলো ইজিক্যাল টু 7x - 7/5x। তাহলে এর লসাগু করলে 5 হবে। এটা হচ্ছে 7 × 5 = 35 - 7, 35 - 7 সেক্ষেত্রে হবে 28x। তো এইটা হচ্ছে কত? 8y সমান। তাহলে আমি যদি কোণাকুণি গুণ করে দিই, এটা উপাশে গুণ হয়ে যায়, তাহলে 40y সমান হবে 28x। তো এই ক্ষেত্রে আমি যদি এখান থেকে যদি অনুপাত বের করার চেষ্টা করি, এটাকে x/y আকারে যদি লিখি, তাহলে এটা হবে কত? 40/28 সমান কত হচ্ছে? 4-এ যাবে 10, 4-এ 40, 7 × 4 = 28, তাহলে 10/7। তো এই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি x সমান 10p আর y সমান 7p। এটা আমরা ধরে নিলাম। এইবারে এই যে দুটো ধরলাম, এটা কিন্তু মূল জিনিস। এখানে এই যে x yটা কোথায় লাগবে? সঞ্চয় বের করার সময়। তো আমি প্রথমে বি এর সঞ্চয় বের করব। বি এর সঞ্চয় কি হবে না বি এর আয় মাইনাস বি এর ব্যয়, 10x - 10y। তো এইবারে মানগুলো বসাবো। এক্সের জায়গায় 10p মানে 100p হয়ে যাবে এটা, আর ওয়াইয়ের জায়গায় 7p বসাবো মানে এটা 70p হয়ে যাবে। তার মানে এটা আমাদের সর্বসাকুল্যে দাঁড়াচ্ছে কত না 30p। এটা হচ্ছে বি এর আয়। আবার সি এর, এটা বি এর সঞ্চয়। সি এর সঞ্চয়টা কত হবে? সি এর সঞ্চয়টা একবার দেখে নিই। সি এর সঞ্চয় হবে 12 - 15, 12x - 15x, 15y। আচ্ছা, এটাই যদি এদের মান বসে 12 × 10 মানে হচ্ছে 120p মাইনাস 15 × 7 মানে 7 × 5 = 35, 3 হাতে 7 × 1 = 7, 105p। তাহলে 120
পি মাইনাস 105 পি। তার মানে এটা দাঁড়াচ্ছে কত না 15 পি, এটা দাঁড়াচ্ছে 15 পি। এইটা হচ্ছে সি এর সঞ্চয় আর এটা হচ্ছে বি এর সঞ্চয়। এবারে কেস হচ্ছে কি যে যেটা বলেছে যে বি এর সঞ্চয় সি এর অপেক্ষায় শতকরা কত বেশি বা কম হবে। তো তাহলে নির্ণয় শতকরার হার। তাহলে এর মধ্যে সঞ্চয়টা কত বেশি হচ্ছে 30 পি মাইনাস 15 পি, এইটা সেটা কতর জন্য হচ্ছে 15 পির জন্য ইন্টু 100%। তাহলে উপরে থাকছে কত 15 পি, নিচে 15 পি মানে 1 হয়ে যাচ্ছে, তাহলে এটা 100% আমাদের উত্তর। তো সেই ক্ষেত্রে এটা হবে 100% বেশি, যেটা এর দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্ক 249 দাগের অঙ্ক। এটা বলেছে এ বি সি ডি ই এফ 6টি সংখ্যার এ বি সমান 1, বিসি সমান হাফ, সিডি সমান 6, ডিই সমান 2, ইএফ সমান হাফ হলে এডি অনুপাত বিই অনুপাত ইএফ সমান কত হবে। তো এখানে তাহলে এডি বিই এবং সিএফ এই তিনটে বের করতে হবে। তিনটে বের করব কী করে না, প্রথমে এডি সমান যদি আমি দেখি তাহলে এটাতে পাবো এ বি সি ডি বাই যদি বিসি করি তাহলে এডি পেয়ে যাব। তো অনুরূপভাবে আমি যদি বিসি বের করতে চাই, বিসি ডিই বিই বের করতে চাই, বিই বিসি ডিই করলাম, সেখান থেকে সিডি দিয়ে ভাগ করে দিলাম, তাহলে বিই পেয়ে যাব। আবার লাস্টেরটা যেটা আছে সিএফ কীভাবে পাবো না, যদি এরকমই করি সিডিইএফ, এখান থেকে যদি ডিই ভাগ করে দিয়ে তাহলে আমরা সিএফ পেয়ে যাব। এইবারে যে মানগুলো আছে সেগুলো আমাদের এখানে বসাতে হবে। এইখানে প্রথমে এবিসিডিটা পাবো কী করে না, এবির মান দেওয়া আছে 1 আর সিডির মান দেওয়া আছে 6, তাহলে 1 × 6 আর বিসির মান কত দেওয়া আছে হাফ, তার মানে এটা 12 হচ্ছে, এটা উল্টে গুণ হয়ে যাবে। আচ্ছা, এটা একটা হলো। তারপরে দ্বিতীয়টার ক্ষেত্রে যেটা হচ্ছে বিসি আছে হাফ গুণিতক ডিই আছে 2 বাই সিডি আছে 6, এটা 1 হয়ে যাবে, তাহলে 1/6। আর সিএফ সমান আছে সিডি ইন্টু ইএফ, তো সিডি সমান 6 আর ইএফ সমান হাফ বাই ডিই সমান হচ্ছে 2, তার মানে হচ্ছে কত 3/2। তো এই তিনটে জিনিস পেলাম। এবার তিনটের অনুপাত চেয়েছে, তাহলে এডি অনুপাত বিই অনুপাত সিএফ সমান হচ্ছে কত 12 অনুপাত 1/6 অনুপাত 3/2। তো আমরা একটা অনুপাত পেলাম। তো এই অনুপাতটাকে আমাদের কিন্তু অনুপাত রেখে দিলে চলবে না, এটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে হবে। তো সেই জন্য এর লসাগু করব, লসাগু করলে 6 হবে, 6 দিয়ে গুণ করে দেবো। প্রত্যেকটা যদি 6 দিয়ে গুণ করি 12 × 6 = 72 অনুপাত 1 অনুপাত একে যদি 6 দিয়ে গুণ করি 3 কেটে যাবে 9 হবে। তাহলে আমরা যেটা পেলাম 72 অনুপাত 1 অনুপাত 9, তাহলে ডি দাগের অপশানটা কারেক্ট অপশান। এবার নেক্সট অঙ্কে চলে যাই। 250 দাগের অঙ্ক। বলেছে এক ব্যক্তি 3 প্রকার জিনিস যথাক্রমে 10%, 20% এবং 30% লাভে বিক্রি করলো। যদি ওই জিনিসগুলোর দামের অনুপাত 1:2:3 হয় এবং জিনিসগুলোর সংখ্যার অনুপাত 3:2:1 হয়, তাহলে মোট লাভ কত। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো এটা বিশেষ টাইপের অঙ্ক, এই অঙ্কগুলো কিন্তু করা না থাকলে করা সম্ভব হবে না। সেই জন্য প্র্যাকটিস করা ভীষণ জরুরি এবং তার জন্য ভালো করে বোঝাটাও জরুরি।
তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা অনুপাত দেওয়া আছে, এটা হচ্ছে ক্রয় মূল্য, জিনিসগুলোর দামের অনুপাতে এটা হচ্ছে ক্রয় মূল্য, আর এটা যেটা হয়েছে কি সংখ্যাগুলোর তার সংখ্যার অনুপাত যেটা আছে এইটা, আর জিনিসগুলো এই এত লাভে বিক্রি হয়েছে। তাহলে ক্রয় মূল্য, তিনটে জিনিসের ক্রয় মূল্য হবে, একটা এক্স টাকা, 2x টাকা ও 3x টাকা, এটা ক্রয় মূল্য। আচ্ছা, পরিমাণ এটা প্রথমটা হবে 3y, আবার দ্বিতীয়টা হবে 2y, এইখান থেকে পরিমাণের অনুপাত আছে, তারপরেরটা y। তো তাহলে প্রথমটার ক্ষেত্রে টোটাল মূল্য কত হচ্ছে, মোট মূল্য 3xy, আর এটা হচ্ছে 4xy, আর এটা হচ্ছে 3xy। তাহলে আমরা যে তিনটে মূল্য পেলাম এই ক্ষেত্রে 4 3 7 7 3 10 10xy, এইটা হচ্ছে আমাদের টাকা, এটা হচ্ছে মোট ক্রয় মূল্য। এবারে আমাদের মোট বিক্রয় মূল্যটা বের করে নিতে হবে। যা বিক্রয় মূল্য কিন্তু 10%, 20% এবং 30% লাভে বিক্রি করেছে। তাহলে যেটা আমাদের প্রথমে যেটা পাচ্ছি, যে প্রথম যে জিনিসটা বিক্রি হয়েছে, যেটাকে আমরা যার দাম ছিল 1 অনুপাত আর তার পরিমাণ ছিল 3 অনুপাত, তো এটাকে 3xy যেটা 10% লাভে বিক্রি হয়েছে, মানে এটাকে আমরা 110, এর মূল্যটা হবে কত, এইটা। আবার 4xy যেটা, সেটা কত লাভে, 20% লাভে, তাহলে এটা ইন্টু 120/100। আচ্ছা, আবার লাস্টেরটা যেটা আছে 3xy, এটা কত লাভে হয়েছে, না এটা 30% লাভে, তার মানে কত হচ্ছে 130/100। তো এইটা হচ্ছে টোটাল বিক্রয় মূল্য। এই বিক্রয় মূল্যটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা কি দাঁড়ায় একবার দেখে নিই। তো এই ক্ষেত্রে আমাদের শূন্য শূন্যগুলো সবের 0 কেটে যাবে, তাহলে এটাতে থাকবে 33xy/10 প্লাস 12×48xy/10 প্লাস 13×3=39 xy/10। তো প্রত্যেকটার এইভাবে হলো। এবারে যদি সবগুলো যদি আমি যোগ করে দিই তাহলে এটা দাঁড়াবে 120/10 xy, তার মানে 0 কেটে গেল, মানে 12xy। এই 12xyটা হচ্ছে বিক্রয় মূল্য, আর এই 10xyটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে লাভ কতটা, কিন্তু আমাদের বের করতে হবে কত, পার্সেন্টেজ বের করতে হবে, শতকরা লাভ। অতএব মোট শতকরা লাভ এটাতে হচ্ছে কত, 2xy কততে হচ্ছে না, এর ক্ষেত্রে ক্রয় মূল্য আমাদের হচ্ছে কত, 10xy। তাহলে 10xy টাকায় হচ্ছে 2xy লাভ হচ্ছে, সেটা 100-তে, এই পার্সেন্টেজটা হচ্ছে লাভের পার্সেন্ট। xy কেটে যাবে, 5 দিয়ে কাটবে, আর এটা 20, তাহলে 20% হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে বির দাগের অপশানটা কারেক্ট অপশান। খুব ইন্টারেস্টিং অঙ্ক ছিল, আশা করি বুঝতে অসুবিধা হয়নি। নেক্সট অঙ্কে যাচ্ছি, 252 দাগের অঙ্ক। দেখে নিই এটা কি বলেছে, 25 এবং 30-এর তৃতীয় সমানুপাত নির্ণয় করো। এটা সিম্পল অঙ্ক, এই ধরনের অঙ্ক তো আশা করি সবাই পারবে। এটা কিন্তু পরীক্ষায় যতই সিম্পল হোক না কেন, এটা কিন্তু পরীক্ষায় আসে। তো এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের প্র্যাকটিস রাখতে হবে। এর তৃতীয় অনুপাত চেয়েছে, তো তৃতীয় অনুপাত চেয়েছে, এটাকে সমানুপাত আকারে তৈরি করব, যে 25/30, এটার সঙ্গে সমানুপাত করব 30 যেটা তৃতীয় অনুপাত চেয়েছে সেটা হচ্ছে এক্স নিচ্ছি। তাহলে এইভাবেই করব। ডাইরেক্ট আমরা তৃতীয় অনুপাতের সূত্রও বসাতে পারি,
এটা 25/30, এটা যদি এটা সমানুপাতের জায়গায় সমান চিহ্ন দেবো, আর 30/x। তো তাহলে আমরা এখান থেকে এক্সের মান যদি বের করি 30 × 30/25, 5 × 5 = 25, 6 × 5 = 30। তাহলে এক্সের মান এখানে আমাদের দাঁড়ালো কত? 36। তাহলে 36 হবে উত্তর। এখানে দেখে নিই অপশানগুলো, এর দাগের অপশানটা কারেক্ট অপশান, তৃতীয় সমানুপাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে 36। নেক্সট অঙ্ক 253 দাগের অঙ্ক বলেছে একটি মিশ্রণে সিরাপ এবং জলের অনুপাত আছে 3:1। তাহলে মিশ্রণে সিরাপের শতকরা ভাগাহার কত? এটাও খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ছোট্ট অঙ্ক, কিন্তু বেসিক আইডিয়ার উপরে নির্ভর করে অঙ্কটা আছে। সেই আইডিয়া ক্লিয়ার না হলে এই অঙ্কটা করা যাবে না। সিরাপের এবং জলের অনুপাত দেওয়া আছে 3:1। তাহলে মিশ্রণে সিরাপের শতকরা ভাগ হলো, তো সিরাপের এখানে ভাগ কত হবে? 3/4 অংশ, কারণ হচ্ছে অনুপাতটা হচ্ছে কত? 3:1। তো সিরাপের অনুপাত হচ্ছে 3, তাহলে সিরাপের অংশটা বের করতে গেলে সিরাপের অংশ সমান হচ্ছে তার অনুপাত বাই টোটাল অনুপাত। টোটাল অনুপাত 4 হবে, 3 + 1 4। তাহলে সিরাপের অংশটা বেরোলো। এইবারে যেটা হচ্ছে যে শতকরা পরিমাণটা বের করতে হবে। সিরাপের শতকরা পরিমাণ বের করতে গেলে এখানে তাহলে আমাদের একে 100 দিয়ে গুণ করতে হবে। অতএব সিরাপের শতকরা হার বা শতকরা ভাগ তিনে 4 গুণিতক 100%। আচ্ছা, এটা 25 4 × 100, 25 3 75, 75%। তাহলে এর দাগের অপশানটা কারেক্ট অপশান, এর উত্তর হবে 75%। নেক্সট অঙ্ক 294 দাগের অঙ্ক, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ওপরের অঙ্ক। এখানে বলেছে যদি a² + b² + c² -ab -bc -ca হয় = 0 হয়, তাহলে a অনুপাত b অনুপাত c কত হবে? এটা খুবই ইন্টারেস্টিং অঙ্ক এবং এটা পরীক্ষায় আসতে পারে। এটা বিশেষ সূত্র দিয়ে বিশেষভাবে অঙ্ক, এই বিশেষ পদ্ধতি না জানা থাকলে কিন্তু এই অঙ্কের উত্তর করা সম্ভব হবে না। তো দেখে নেই অঙ্কটা ক্যালকুলেশন করে। তো a² + b² + c² = এখানে বিরাট একটা এক্সপ্রেশন দেওয়া আছে। তো এইটাকে আমরা সাজিয়ে নেব, এমনভাবে সাজাবো যেন ABCর একটা অনুপাত আছে। তো দেখা যাক, একে যদি আমি 2 দিয়ে বোথ সাইড গুণ করে দিই, তো 0-র সঙ্গে গুণ করলে তাতে কোনো ফারাক আসে না, তো 0ই থাকে। সেহেতু ডান পাশে 0 থাকবে আর বাম পাশে সব 2 দিয়ে গুণ হয়ে যাবে, এটা তো 0 হবে। এইবারে কি করব? এটাকে সাজিয়ে নেব। কীভাবে সাজিয়ে নেব? একটু সাজানোটাই এখানে ভাইটাল ব্যাপার। এখানে AB যেখানে থাকবে, a² আর b² মাঝখানে এই ABটাকে রাখবো, সাইনটা যা আছে তাই থাকবে। তো a² b² মাঝে এই যে a² b² c² এইগুলোকে কিন্তু আমি দুটো দুটো করে সাজিয়ে নেব। সেটা কোথায় কোথায় কীভাবে রাখবো সেটা আমাদের দেখতে হবে। এখানে এই যে BCর মাঝখানে b² c² রাখবো, এই দুপাশে b² c² রাখবো, মাঝে BCটা থাকবে, যাতে করে এগুলো সব সূত্রে যায়। তারপরেরটা C এর ওই এরকম c² আর a² মাঝখানে CA-কে রাখবো। এইবারে আমরা দেখব কটা a² হয়েছে, এখানে একটা এখানে একটা, দুটো a² হয়ে গেছে। এখানে একটা b², এখানে b², দুটো b² হয়ে গেছে। এখানে একটা c² এখানে একটা c², দুটো c² হয়ে গেছে। আর 2ab, এখানে 2ab আছে, -2ab, এটা -2bc এখানে আছে, -2ca এখানে আছে। তাহলে এখানে যা ছিল এটাকে সাজিয়ে লিখেছি = 0। এইবারে আমরা সূত্র প্রয়োগ করব, a² -2ab + b² মানে a - b²। আশা করি এই সূত্রটা সবাই জানো। এটা হচ্ছে b - c² আর লাস্টেরটা হবে c - a²। এই হোল স্কোয়ারে সাজানোর জন্য এইভাবে একে সাজিয়ে নিচ্ছি। এবারে একটা জিনিস আমাদের জানতে হবে যে কোনো বর্গ সংখ্যার যোগফল যদি 0 হয় তাহলে প্রত্যেকটার মান 0 হবে। যেমন কি না, x² যদি 0 হয় তাহলে x = 0 হবে। আবার x² + y² যদি 0 হয়, সেখান থেকে আমরা বলতে পারবো x = 0 আর y = 0। মানে যতগুলো সংখ্যার স্কোয়ার এর যোগফল 0 হবে, প্রত্যেকটা তার ইন্ডিভিজুয়াল 0 হবে। তো এটার ক্ষেত্রে তাই যে এখানে
স্কোয়ারের যোগফল যেহেতু শূন্য হয়েছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল শূন্য হবে। তাহলে a মাইনাস বি সমান শূন্য, বি মাইনাস সি সমান শূন্য, সি মাইনাস এ সমান শূন্য। তো এখান থেকে আমরা কী পাচ্ছি, এ সমান বি, বি সমান সি, আর সি সমান এ। তার মানে আলটিমেট আমরা পাচ্ছি এ সমান বি সমান সি। আচ্ছা, এখান থেকে আমরা এ অনুপাত বি অনুপাত সি সবগুলো যদি সমান হয় তাদের অনুপাত হবে 1:1:1। তাহলে বির দাগের অপশানটা কারেক্ট অপশান। খুবই সুন্দর অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্ক কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু এই অঙ্ক করা সম্ভব হবে না। বিশেষ করে এইভাবে সাজিয়ে নিয়ে কনসেপ্টটা প্রাথমিকভাবে এটা না জেনে আনাটা খুবই কঠিন। তো সেই ক্ষেত্রে আমি বলবো এই অঙ্কগুলো প্র্যাকটিস করার দরকার আছে। তো 255 দাগের অঙ্ক দেখে নিই একবার এখানে অঙ্কটা কিভাবে করা যায়। বলেছে কি, একটি সংখ্যার 80% অন্য একটি সংখ্যার 4/5 সঙ্গে সমান হয়, তাহলে প্রথম এবং দ্বিতীয় সংখ্যাটির অনুপাত কত? একটি সংখ্যার 80% অন্য একটি সংখ্যার 4/5 সমান। তো আমরা একটা সংখ্যাকে এ ক্যাপিটাল এ ধরে নিচ্ছি, আর একটা সংখ্যাকে ক্যাপিটাল বি ধরে নিচ্ছি। তো এই প্রথমটার 80% মানে 80/100, সেটা সমান কত হচ্ছে? দ্বিতীয় সংখ্যাটির 4/5। তো এইটাই হচ্ছে আমাদের মূল ব্যাপার। এখান থেকে আমাদের এ বির অনুপাতটা বের করতে হবে। তো এটা দেওয়া আছে। এবারে এটাকে আমরা কি করব, যেটাকে একটু কাটাকুটি করে নিতে পারি। এটা 4-এ, এটা 5-এ যাবে। তার মানে আলটিমেট হচ্ছে কত? a × 4/5 সমান b × 4/5। তো এটা দাঁড়াচ্ছে। তো তাহলে এখান থেকে 4/5 দুটো থেকেই বাদ যাবে। তাহলে a সমান b হচ্ছে, তার মানে a অনুপাত b সমান হচ্ছে 1:1। আগের অঙ্কটার মতোই, যে সমান যদি থাকে সবগুলো তাহলে তাদের অনুপাত 1:1 হয়। তো এই ক্ষেত্রে এখানে যে তিনটে অপশান আছে কোনোটাই নয়, তাহলে ডির দাগের অপশানটা কারেক্ট অপশান, কোনোটাই নয়। নেক্সট অঙ্ক 259 দাগের অঙ্ক। এটা কি বলেছে, স্মিতা তার অফিসে 6 ঘন্টা কাজ করে এবং কাজল তার অফিসে 7 ঘন্টা 30 মিনিট কাজ করে। তাদের কাজের সময়ের অনুপাত কত? বেসিক অঙ্ক, বেসিক কনসেপ্টের উপরে অঙ্ক। একজন 6 ঘন্টা কাজ করছে, একজন 7 ঘন্টা 30 মিনিট কাজ করছে। তাহলে 6 ঘন্টা 7 ঘন্টা 30 মিনিট সঙ্গে 6 ঘন্টার সঙ্গে আমরা 7 ঘন্টা 30 মিনিট, এই যে এটা 30 মিনিটকে আগে ঘন্টা করে নিই। নিয়ম হচ্ছে কি, এই যে অনুপাত বের করার নিয়ম হচ্ছে যে অনুপাতের লিখতে গেলে সবসময় কিন্তু এককটা একই থাকতে হবে। এখানে একবার ঘন্টা আছে আর একবার মিনিট আছে, তো এটা রাখলে চলবে না। পুরোটাকে হয় ঘন্টায়, না হলে মিনিটে আমরা নিয়ে যাব। এটাকে যদি ঘন্টায় থাকে তাহলে এটা সমান হবে কত? 7 + 30 মিনিট মানে অর্ধেক ঘন্টা, তাহলে হাফ এটা করতে পারি। সমান হচ্ছে কত? 7×2 = 15/2 এত ঘন্টা। আচ্ছা, একে মিনিটে যদি করতে চাই তাহলে মিনিটে করতে পারি। এই প্রতি ঘন্টা হচ্ছে 60 মিনিটে, তাহলে 7 × 60 + 30। তো এভাবে আমরা একে ঘন্টায়ও করে নিতে পারি। তাহলে আগেরটা 6 ঘন্টাকেও আমরা এটা মিনিটে করলাম, 6 ঘন্টাকেও মিনিটে করে নেব, 6 × 60 করে। তো দুটো মিনিট করে তার অনুপাত বের করব। অনুপাত কিন্তু একই আসবে, একক একই থাকলে অনুপাত কিন্তু একই আসবে, সে ঘন্টায় করি বা মিনিটে করি। এবারে দুটোর অনুপাতটা কত হবে? একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে 15/2। আমাদের নিয়ম হচ্ছে কি, যদি ভগ্নাংশ থাকে নিচের যেটা লসাগু হবে তা সেটা দিয়ে গুণ করতে হবে। এখানে যেহেতু কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 আর 2 এর লসাগু 2, তাহলে 2 দিয়ে গুণ করবো। এটা হবে 12, এটা হবে 15। তো এটাকে ছোট করা যায়। ছোট করতে গেলে একে 3 দিয়ে আমি ভাগ করব। 4 × 3 = 12, 5 × 3 = 15, তাহলে 4:5। বির দাগের অপশানটা কারেক্ট অপশান। এটাই হবে আমাদের উত্তর। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কটা 260 দাগের অঙ্ক। কি বলেছে? একটি ব্যাগে 50 পয়সা, 25 পয়সা এবং 10 পয়সার অনুপাত 5:8:3। যাদের মোট মূল্য 144 টাকা, তাদের 50 পয়সার মুদ্রার সংখ্যা কত হবে? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এবং এই অঙ্কটা কিন্তু করা না থাকলে, এই ধরনের অঙ্ক কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু পরীক্ষা হলে এইসব অঙ্ক করা কিন্তু মুশকিল হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 50 পয়সা, 25 পয়সা এবং 10 পয়সার যে মুদ্রার অনুপাত আছে, 50 পয়সা, 25 পয়সা ও 10 পয়সা এর
মুদ্রার অনুপাত। আছে কত 5:8:3। তো এই ক্ষেত্রে মুদ্রার অনুপাত দেওয়া আছে। তো সেখানে আমরা এখানে কি ক্যালকুলেশন করব, এখানে মূল্যের অনুপাতে নিয়ে চলে যাব। মূল্যের অনুপাত যদি এখান থেকে বের করি, মূল্যের এই তিনটেরই মূল্যের অনুপাত পরপর যেই অর্ডারে আছে সেটার মূল্যের অনুপাত। তো প্রথমে ছিল 50 পয়সা, তো এটা সবগুলোকে যদি টাকাতে কনভার্ট করে দিই, 50 পয়সা হচ্ছে তাহলে দুটো 50 মিলে 1 টাকা হচ্ছে, তাহলে একে 2 দিয়ে ভাগ করলাম, অনুপাত। আচ্ছা, তারপরে আছে 25 পয়সা, 4টা 25 পয়সা মিলে 1 টাকা হচ্ছে, একে 4 দিয়ে ভাগ করলাম। আবার তারপরে 10 পয়সা, 10টা 10 পয়সা মিলে 1 টাকা হচ্ছে, একে 10 দিয়ে ভাগ করলাম। এটা মূল্যের অনুপাত। এভাবেই আমাদের একটা সংখ্যার টাকার অনুপাত থেকে মুদ্রার সংখ্যার অনুপাত থেকে মূল্যের অনুপাতে কনভার্ট হলো। তো তাহলে আমাদের এই অনুপাতটা গেল। এই অনুপাতকে আমরা কি করব, এই তিনটের লসাগু করব, এটাকে পূর্ণ সংখ্যায় করে নিয়ে যাব। 2, 4, 10, 2 দিয়ে যাবে 1, 2, 5, তাহলে 5, 4, 20, তাহলে 20 দিয়ে গুণ করব, এটাকে 20 দিয়ে 5, 2 গুণিত 20 অনুপাত 8, 4 গুণিত 20 অনুপাত 3, 10 গুণিত 20। এটা মুখে মুখে করা যেত। এটা 10 দিয়ে 50 হবে, এটা 4, 5, 20, 8, 5, 40 হবে, আর এটা 2, 10, 2, 20, মানে এটা 6 হবে। তাহলে যেটা আমরা পাচ্ছি কত, 50:40:6। তো এটাকে ছোটও করে নিতে পারি, এই অনুপাতটাকে ছোট করলে এটা 25:20:3, 2 দিয়ে এটা ছোট করে নিতে পারি, অসুবিধা কিছু নেই, ছোট করলেও অসুবিধা নেই। তাহলে এবারে কি হয়েছে এই ক্ষেত্রে, তাহলে টোটাল আমাদের অনুপাত হচ্ছে, আচ্ছা এখানে আমাদের যেটা চেয়েছে যে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত হবে। এখানে মোট আছে কত, 144 টাকা। সেখানে 50 পয়সার মূল্যটা আমাদের আগে বের করতে হবে। এইখান থেকে আমরা মূল্যের অনুপাতটা পাবো 144 টাকা। সেখান থেকে 50 পয়সার এখানে যে অনুপাতটা হবে সেটাকে আমরা যদি অংশে কনভার্ট করি, তাহলে 50 পয়সার অংশ হচ্ছে 25 বাই টোটাল অনুপাত। টোটাল অনুপাত হচ্ছে 25, 40, 45, 48, তাহলে 48 হচ্ছে টোটাল অনুপাত। তাহলে এখানে যদি আমি একটু কাটাকুটি করে নিই, তাহলে 4, 12, 12, 12, 144, তাহলে কেটে যাচ্ছে। কি করে কাটলো, না এটা 4 কাটলো, আর এটা 12, 4, 48, আর এটা যদি আমি 4 দিয়ে করি, তাহলে এটা 4, 3, 12, 24, 8, 3, 6, 4, 24, 36। আচ্ছা, 12, 3, 36, তাহলে 25, 3, 75। তাহলে এই 75 যেটা হচ্ছে আমাদের 50 পয়সার মুদ্রার মূল্য। এবারে সংখ্যার অনুপাত, তাহলে 75 পয়সা আমাদের সংখ্যার অনুপাত হবে, যেটা হচ্ছে 50 পয়সার সংখ্যার অনুপাত বা মুদ্রার সংখ্যার পরিমাণ। যেহেতু 75, এখানে 75 টাকা হয়েছে, মূল্যের অনুপাত যেটা টাকায় কনভার্ট করা হয়েছিল, এখানে 75 টাকা হয়েছে। 75 টাকা সমান আমাদের মুদ্রার সংখ্যা কত হচ্ছে না, এর ডবল 50 পয়সা হচ্ছে। তাহলে এটাকে আমরা 2 দিয়ে গুণ করব, সেটা হবে 150, 150টা 50 পয়সা। তো এখানে তাহলে ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি এটা বুঝতে অসুবিধা হয়নি। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে, দেখে নিই নেক্সট অঙ্কটা কী বলেছে। পরের অঙ্ক খুবই সিম্পল অঙ্ক। এটা বলেছে 50 পয়সা এবং 4 টাকার সরলতম মান অনুপাতটা নির্ণয় করতে বলছে। তাহলে 50 পয়সা ও 4 টাকা, 4 টাকাকে আমি পয়সায় কনভার্ট করবো, মানে 400 পয়সা। তাহলে 50 অনুপাত 400, তাহলে 10 দিয়ে কাটলে 5 অনুপাত
40 হচ্ছে, শূন্যটা কেটে যাচ্ছে, তাহলে 8 5 40, 1:8। তাহলে 1:8 হচ্ছে উত্তর। এর দাগের অপশানটা কারেক্ট অপশান। বেসিক কনসেপ্ট থেকে এই অঙ্কগুলো খুব সহজে হয়ে যাচ্ছে। তারপরে যে অঙ্কগুলো আছে দুটো পরপর, এটাতে কিন্তু অনুপাতের সঙ্গে কোনো সম্পর্ক নেই। যেহেতু অঙ্কটা আছে আমি এখানে ক্যালকুলেশন করে দিচ্ছি। 58 এর যেটা আছে 7/5, এই ধরনের অঙ্কগুলো ব্যাংকিং পরীক্ষায় পড়ে থাকে। তো এটা এর জায়গায় আমি গুণ করলাম, এটা 139.2 এর 3/8, এটা হচ্ছে ক্যালকুলেশন। এখানে এটা আছে 58 7/5, 58 গুণিতক আর সেটা গুণিতক 3/8 আছে। তো এবারে আমরা ক্যালকুলেশন করব। এই দুটো ক্যালকুলেশন করলে প্রথমটা যেটা, সেটাকে এটাতেও কাটাকাটি যাবে না, গুণ করে ভাগ করতে হবে। গুণ করে ভাগ করলে এটা হবে 81.2 প্লাস দ্বিতীয়টা হবে 52.2। তো এই দুটো ক্যালকুলেশন করলে সিম্পল ক্যালকুলেশন 133.4। তো এখানে এর দাগের অপশানটা কারেক্ট অপশান। এটাতে বিশেষ কিছু নেই, সিম্পল ক্যালকুলেশান, শুধু এর কাজ কয়েকটা। এটা 3024 এর 5/4 এর 3/7। তো এইগুলো কাটাকাটি যতটা হবে কাটাকুটি করে এটাতে যেটা থাকবে সেটা আমাদের মান বের করতে হবে। প্রথমে আমি যদি 7 দিয়ে কাটি, 7 4 28, 22, 7 3 21, 7 2 14, তারপরে 4 দিয়ে কাটলে 4 1 4, 8 4 32, 108। তাহলে 108 এর সঙ্গে 15 যদি আমি গুণ করি তাহলে আসবে কত না 1620। তো এই গেল আমাদের এর উত্তর। তাহলে ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। এরপরে চলে আছে একেবারে লাস্ট অঙ্কে 265 দাগের অঙ্ক, এই চ্যাপ্টারের একবারে শেষ অঙ্ক। এটাতে কি বলেছে যে একটি চলচ্চিত্র সোমবার, মঙ্গলবার এবং বুধবার এই 3 দিন চলেছে। এই 3 দিনে দর্শক সংখ্যার অনুপাত আছে 2:3:5। ওই 3 দিনে দাম ধার্যের অনুপাত আছে 2:3:4। যদি মঙ্গলবার বুধবারের প্রাপ্ত অর্থের পার্থক্য 8,800 হয়, তাহলে মোট কত টাকা আয় হয়েছিল? তো এই ক্ষেত্রে আমরা এটাতে দুটো জিনিস দেওয়া আছে। একটা হচ্ছে কি যে দর্শকের সংখ্যার অনুপাত, আর তার সঙ্গে সঙ্গে দেওয়া আছে যেটা ধার্য মূল্য তার অনুপাত। তো আমরা দর্শকের সংখ্যার অনুপাত, যেটা দর্শকের সংখ্যা, এখান থেকে অনুপাত থেকে দর্শকের সংখ্যাটা বের করে নেব। দর্শকের সংখ্যা 2A জন, 3A আর একটা 5A, 3 দিনে তিন ধরনের সংখ্যার দর্শক হয়েছে। আর এটা যে পরিমাণে দামের যে ধার্য করা হয়েছে সেই দামের অনুপাত, টিকিটের দামের পরিমাণ, এটা হচ্ছে 2B, 3B আর 4B। তো এবারে যেটা আমাদের যেটা প্রশ্নানুসারে যেটা দেওয়া আছে যে মঙ্গলবার এবং বুধবারের প্রাপ্ত অর্থের পার্থক্য। তো মঙ্গলবারে যেটা হয়েছে কি, প্রথমটা হচ্ছে সোমবার, তারপরে মঙ্গলবার, তারপরে বুধবার। তো এই ক্ষেত্রে দুটো হচ্ছে, মঙ্গলবার হচ্ছে 9AB আর বুধবার হচ্ছে 4 5 20 AB। তো এদের মধ্যে পার্থক্য হচ্ছে কত, 20 AB মাইনাস 9 AB, যেটা দেওয়া আছে কত না 8,800। তাহলে এখান থেকে 11 AB সমান 8,800, AB সমান হচ্ছে কত 8,800 বাই 11, তাহলে 8,800 হয়ে যাবে। তো এবির মান আমরা পেলাম কত 800। এবারে যেটা হচ্ছে যে ওই 3 দিনের আমাদের মোট আয় কত, তাহলে 3 দিনের মোট আয়, তো 3 দিনের মোট আয় কত হবে, তাহলে এখানে প্রথম দিনের 4AB
প্লাস দ্বিতীয় দিনের 9 AB প্লাস তৃতীয় দিনের 20 AB, তাহলে তিনটে যোগ করলে আসবে কত? 33 AB। তো 33 গুণিতক এবির জায়গায় 800 বসাবো, এর মান বেরিয়েছিল 800। 8 3 24, 2 হাতে 8 3 24, 25 26, দুটো শূন্য থাকবে 26,400। তাহলে মোট এক্ষেত্রে ইনকাম হয়েছে 26,400 টাকা 3 দিনে। তাহলে সিট দাগের অপশানটা কারেক্ট অপশান, উত্তর হবে 26,400। তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা এই ভিডিওটা দেখেছো, এবং অবশ্যই যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো অবশ্যই অঙ্কগুলো বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো যদি ভিডিওটি কাজের মনে হয় এবং ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও, এবং অবশ্যই একটা লাইক দিয়ে দিও। এবং যারা নতুন তাদেরকে বলবো যে যদি তোমরা কম্পিটিটিভ এক্সাম দিতে থাকো, বিভিন্ন পরীক্ষা দিয়ে থাকো, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং সঙ্গে বেল আইকনটিও প্রেস করে দিও যাতে করে নোটিফিকেশান পেতে পারো। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার নতুন এক অধ্যায়ের সঙ্গে দেখা হবে।